কি কে কে ওখানে? কি তুমি? না না না, এগিয়ে এসো না, সরে যাও বলছি, এগিয়ে এসো না। এত রাতে তুমি কেন? হ্যাঁ, এগিয়ে এসো না। না নমস্কার, আমি ইভান সরকার। স্কেয়ার অ্যালার্টের আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। বন্ধুরা, কেমন লাগছে আমাদের পরিবেশনা? আপনাদের ভালো লাগা খারাপ লাগা সমস্তই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। সাথে নতুন নতুন গল্প পেতে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল স্কেয়ার অ্যালার্ট অফিসিয়ালকে। আর হ্যাঁ, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আজ আপনাদের জন্য রইল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে কবচের অভিশাপ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় বাঙালি সাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, হিরে মানিক জলে, আদর্শ হিন্দু হোটেল, ইচ্ছামতি বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে চলুন শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে কবচের অভিশাপ। আমরা ডিটেকটিভ। আসামি ধরতে বেরিয়ে কাউকে সাধু বলে ভাবা আমাদের স্বভাব নয়। মিস্টার সোম আমার শিক্ষাগুরু। তার একটি মূল্যবান উপদেশ হচ্ছে, যে বাড়িতে খুন হয়েছে বা চুরি হয়েছে সেই বাড়ির প্রত্যেককেই ভাববে খুনি ও চোর। প্রত্যেককে সন্দেহের চোখে দেখবে, তবে খুনের কিনারা করতে পারবে, নয়তো পদে পদে ঠকতে হবে। ননী ঘোষ তো আছেই এর মধ্যে। এই সন্দেহ আমার এখন বদ্ধমূল হলো। বিশেষ করে টাকা দেখবার পরে আদৌ সে সন্দেহ না থাকবারই কথা, কিন্তু এখন আবার একটা নতুন সন্দেহ এসে উপস্থিত হলো। এই মহিন শ্যাকরার সঙ্গে খুনের কি কোনো সম্পর্ক আছে? কথাটা ট্রেনে বসে ভাবল। মহিনও কামরায় একপাশে বসে আছে। সে আমার সঙ্গে একটা কথাও বলে। জানলা দিয়ে পাণ্ডুর বিবর্ণ মুখে ভীত চোখে বাইরের দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে আছে। মহিনের যোগাযোগে ননী ঘোষ খুন করেনি তো? দুজনে মিলে হয়তো এই কাজ করেছে, কিংবা এমনও হতে পারে যে মোহিনী খুন করেছে, ননী ঘোষ নির্দোষ। তবে একটা কথা, ননী ঘোষের হাতেই খাতাপত্র, কত টাকা আসছে যাচ্ছে ননী ঘোষই তো জানতো। মহিন শ্যাকরা সে খবর কি করে রাখবে? তখনই একটা কথা মনে পড়ল। গাঙ্গুলি মশাই ছিলেন সরল প্রাণ লোক, যেখানে সেখানে নিজের টাকা কড়ির গল্প করে বেড়াতেন, সবাই জানে। মহিনকে বললাম, তোমার দোকানে অনেকে বেড়াতে যায় না? মহিন যেন চমকে উঠে বলল, হ্যাঁ বাবু। গাঙ্গুলি মশাইও যেতেন? তা যেতেন বই কি বাবু। গিয়ে গল্প টল্প করতেন? তা করতেন বই কি। টাকা কড়ির কথা কখনো বলেছেন তোমার দোকানে বসে? সেটা তো তার স্বভাব ছিল, সে কথাও বলতেন মাঝে মাঝে। ননী ঘোষের সঙ্গে তোমার খুব মাখামাখি ভাব টাব ছিল তো নাকি? আমার দোকানে আসতো গয়না করতে, আমার খদ্দের, এ থেকে যা আলাপ। তাছাড়া সে আমার গাঁয়ের লোক, খুব মাখামাখি ভাব আর এমন কি থাকবে, যেমন থাকে আর কি। তুমি আর ননী দুজনে মিলে গাঙ্গুলি মশাইকে খুন করে টাকা ভাগাভাগি করে নিয়েছো, তাই তো? এই প্রশ্ন করে আমি ওর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দেখলাম। ওর মুখে ভয়ের ভাব ফুটে উঠল। ও আমার মুখের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, কি যে বলেন বাবু, আমি প্রেমহত্যা পাতক হব টাকার জন্য? দোহাই ধর্ম, আপনাকে সত্যি কথা বলছি বাবু। কিন্তু কিছু বুঝতে পারা গেল না।
কেউ কেউ থাকে নিপুণ ধরনের স্বাভাবিক অভিনেতা, তাদের কথাবার্তা হাবে ভাবে বিশ্বাস করলে ঠকতে হয়। এ আমি কতবার দেখেছি। শ্যামপুরে ফিরে আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের সঙ্গে দেখা করলাম। শ্রীগোপাল বলল, থানা থেকে দারোগা বাবু আর ইন্সপেক্টর বাবু এসেছিলেন, আপনাকে খুঁজছিলেন। তুমি ওদের গয়নার কথা কিছু বলনি? না, আমি কেন সে কথা বলতে যাব? আমাকে তো কোনো কথা বলে দেননি। বেশ করেছো। ওরা আপনার সেই কাঠের তক্তা মতো জিনিসটা একবার দেখতে চাইছিলেন। কেন? সে কথা কিছু বলেননি। তারাও দেখে কিছু করতে পারেন, আমি তাদের দিয়ে দিতে প্রস্তুত আছি, কিন্তু তারা পারবেন বলে আমার ধারণা নেই। বিকেলের দিকে আমি নির্জনে বসে অনেকক্ষণ ভাবলাম। আমার দৃঢ় বিশ্বাস মিশমি জাতির কাষ্ঠ নির্মিত রক্ষা কবচের সঙ্গে এই খুনের যোগ আছে। সেই রক্ষা কবচ প্রাপ্তি এমন একটা অপ্রত্যাশিত ঘটনা যে আমার কাছে সেটা রীতিমতো সমস্যা হয়ে উঠেছে। ননী ঘোষের সঙ্গেও এর সম্পর্ক এমন নিবিড় হয়ে উঠেছে যেটা আর কিছুতেই উপেক্ষা করা চলে না। শীতল পোদ্দারের দোকানে টাকার কথা যদি পুলিশকে বলি তবে তারা এখনই ননীকে গ্রেপ্তার করে, কিন্তু সেদিক থেকে মস্ত বাধা হচ্ছে সেই টাকা যে ননী ঘোষ দিয়েছিল মহিনকে তার প্রমাণ কি। মহিনের কথার উপর নির্ভর করা ছাড়া এক্ষেত্রে অন্য কোনো প্রমাণ নেই। শীতল পোদ্দারও ভুল করতে পারে, হয়তো এমনও হতে পারে মহিন শ্যাকরাই আসল খুনি। তার দোকানে বসে গাঙ্গুলি মশাই কখনো টাকার গল্প করে থাকবেন, তারপর সুবিধে পেয়ে মহিন গাঙ্গুলি মশাইকে খুন করেছে, পোঁতা টাকা পোদ্দারের দোকানে চালিয়ে এখন ননীর ওপর দোষ চাপাচ্ছে। ননী ঘোষের সঙ্গে সন্ধ্যার সময় দেখা করলাম। ওকে দেখে কিন্তু আমার মনে কেমন সন্দেহ হলো। লোকটার মধ্যে কোথায় কি একটা গলদ আছে। ও খুব সাচ্চা লোক নয়। আমাকে দেখে প্রতিবারই ও কেমন যেন হয়ে যায়। লোকটা ধূর্তও বটে, ওর চোখ মুখের ভাবেও সেটা বেশ বোঝা যায়। তুমি মহিনের দোকান থেকে তাবিজ গড়িয়েছো সম্প্রতি? হ্যাঁ তা তা হ্যাঁ হ্যাঁ বাবু, হ্যাঁ নিছিলাম। অত টাকা হঠাৎ পেলে কোথায়? হঠাৎ কেন বাবু, আমরা 3 পুরুষ ধরে ঘি মাখনের ব্যবসা করি, তা হাতে টাকা ছিল তো ভাবলাম নগদ টাকা পাড়া গায়ে ফেলে রেখে কী হবে। টাকা নগদ দিয়েছিলে না নোটে? নগদ। সব টাকা তোমার ঘি মাখন বিক্রির টাকা? হ্যাঁ বাবু। ননীকে ছেড়ে দিয়ে গ্রামের মধ্যে বেড়াতে বেরোলাম। ননী অত্যন্ত ধূর্ত লোক, ওর কাছ থেকে কথা বের করা চলবে না দেখা যাচ্ছে। বেড়াতে বেড়াতে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির কাছে গিয়ে পড়েছি। এমন সময় দেখি কে একজন ভদ্রলোক গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। আমাকে দেখে শ্রীগোপাল বলল, এই যে আসুন, চা খেয়ে যান। না, এখন খাবো না, ব্যস্ত আছি। আসুন আলাপ করিয়ে দিই। ইনি সুশীল রায় আর ইনি জানকীনাথ বড়ুয়া, আমাদের পাড়ার জামাই, আমার বাড়ির পাশের ওই বুড়ি দিদিমার জামাই। উনিও একটু একটু বলেছিলাম ওনাকে। আমি বুঝলাম জানকী বড়ুয়া আর যাই হোক, সে আমার প্রতিদ্বন্দ্বী আরেকজন প্রাইভেট ডিটেকটিভ। মনটা হঠাৎ যেন বিরূপ হয়ে উঠল শ্রীগোপালের প্রতি। সে আমার ওপর এরই মধ্যে আস্থা হারিয়ে ফেলেছে এবং কোত্থেকে আরেকজন গোয়েন্দা আমদানি করে তাকে সব ঘটনা খুলে বলছিল। আমাকে আসতে দেখে থেমে গেছে। আমি জানকীবাবুকে বললাম, আপনি কি বুঝছেন? কি সম্বন্ধে? কোন সম্পর্কে? কিছুই না, তবে আমার মনে হয়। কি বলুন? এখানকার লোকই খুনটা করেছে। আপনি বলছেন এই গাঁয়ের লোক? এই গাঁয়ের জানাশোনা লোক ভিন্ন এ কাজ হয়নি, আমি নিশ্চিত। আচ্ছা, ননী ঘোষের সম্পর্কে আপনার কি মনে হয়? আমি বিস্মিতভাবে জানকীবাবুর মুখের দিকে তাকিয়ে রইলাম। তাহলে শ্রীগোপাল দেখছি ননী ঘোষের কথা ওই ভদ্রলোকের কাছে বলেছে। ভারী রাগ হলো আমার শ্রীগোপালের ব্যবহারে। আমার ওপর তাহলে আদৌ আস্থা নেই ওর দেখছি। একবার মনে হলো জানকীবাবুর কথার কোনো উত্তর আমি দেব না। অবশেষে ভদ্রতাবোধেরই জয় হলো। বললাম, ননী ঘোষের কথা আপনাকে কে বলল? কেন, শ্রীগোপালের মুখে সব তো শুনেছি। আপনি তাকে সন্দেহ করেন? খুব করি।
তার সঙ্গে এক্ষুনি দেখা করা দরকার। তার হাতেই যখন টাকার হিসাব লেখা হতো। দেখুন না, ভালোই তো। হঠাৎ আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে জানকীবাবু বললেন, আচ্ছা, আপনি ঘটনাস্থলে ভালো করে খুঁজেছিলেন? খুঁজেছিলাম বই কি, কিছু পেয়েছিলেন? আমি জানকীবাবুর এই প্রশ্নে দস্তুর মতো বিস্মিত হলাম। যদি তিনি নিজেও একজন গোয়েন্দা হন, তবে তার পক্ষে অন্য একজন সমব্যবসায়ী লোককে এই কথা জিজ্ঞেস করা শোভনতা ও সৌজন্যতার বিরুদ্ধে, বিশেষত যখন আগে থেকেই এ ব্যাপারের অনুসন্ধানে আমি নিযুক্ত আছি। আমি নিস্পৃহভাবে উত্তর দিলাম, না, তেমন বিশেষ কিছু না। জানকীবাবু পুনরায় জিজ্ঞেস করলেন, তাহলে কিছুই পাননি? কিছুই না তেমন। কাঠের পাতের কথাটা জানকীবাবুকে বলার জন্য আমার ইচ্ছে হলো না। বলে কি হবে? তিনি কি বুঝতে পারবেন জিনিসটা আসলে কি? মিস্টার সোমের সাহায্য ছাড়া কি আমারই বোঝার কোনো সাধ্য ছিল? মিস্টার সোমের মতো পণ্ডিত ও বিচক্ষণ গোয়েন্দা খুব বেশি নেই এদেশে, এ আমি হলপ করে বলতে পারি। জানকীবাবু চলে গেলে আমি শ্রীগোপালকে বললাম, তুমি কি একে বলেছিলে? কি বলবো? ননী ঘোষের কথা। আমি ওকে তিরস্কারের সুরে বললাম, আমাকে তোমার বিশ্বাস না হতে পারে, তা বলে আমার আবিষ্কৃত ঘটনা সূত্রগুলো তোমার অন্য ডিটেকটিভকে দেবার অধিকার আছে কি? শ্রীগোপাল চুপ করে রইল। ওর নির্বুদ্ধিতায় ও অবিবেচকতায় আমি যার পর নাই বিরক্ত বোধ করলাম। সেদিন সন্ধ্যার কিছু আগে আমি মহিন শ্যাকরার সঙ্গে আবার দেখা করতে গেলাম। মহিন আমায় দেখে ভয়ে ভয়ে একটা টুল পেতে দিল বসার জন্য। আমি বললাম, মহিন, একটা সত্যি কথা বলবে? কি বলুন? তোমার সঙ্গে ননির ঝগড়া বিবাদ হয়েছিল কিছুকাল আগে। মহিন আমার দিকে অবাক হয়ে চেয়ে বলল, ননি বলেছে বুঝি? সব মিথ্যে কথা বাবুর, সব মিথ্যে। আমি কড়া সুরে বললাম, ঝগড়া হয়েছিল কি না? মহিন চুপ করে রইল অনেকক্ষণ, তারপর আস্তে আস্তে বলল, হ্যাঁ বাবু। কি নিয়ে ঝগড়া হয়েছে? সোনার দর নিয়ে বাবু। আচ্ছা, তুমি শ্রীগোপালের কাছে ননী ঘোষের তাবিজ গড়ানোর কথা এই জন্য বলেছিলে, ঠিক কিনা? হ্যাঁ বাবু। তুমি তখন ভেবেছিলে যে ননী ঘোষই খুন করেছে? তা না না। সত্যি করে বলো। না বাবু। তাহলে তুমিও যে দোষী হবে আইনত, তাই ভাবছো বুঝি? মহিন শ্যাকরা ভয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। বলল, বাবু তা তোমাকে গ্রেপ্তারের জন্য থানায় খবর দিচ্ছি তাহলে। মহিন আমার পা জড়িয়ে ধরে বলল, দোহাই বাবু, আমার সব কথা শুনুন আগে। আপনি দেশের লোক, আমার সর্বনাশ করবেন না বাবু। বাচ্চা কাচ্চা সব মারা যাবে। কি বলো? তখন আমিও লুটের টাকা বলে সন্দেহ করিনি, কি করে করব বলুন বাবু? তা কি সম্ভব? তবে কখন সন্দেহ করলে? বাবু বাবু শ্রীগোপালই আমায় বললে আপনি ননী ঘোষকে সন্দেহ করেন। তখন আমি ভাবলাম গয়নার কথাটা প্রমাণ না করলে আমি মারা যাব এরপরে, তাই বলেছিলাম। শ্রীগোপালের নির্বুদ্ধিতা দেখছি নানা দিক থেকে প্রকাশ পাচ্ছে। যদি ওর বাবার খুনের আসামি ধরা না পড়ে, তবে সেটা ওর নির্বুদ্ধিতার জন্যই ঘটবে। কথাটা শ্রীগোপালকে বলবার জন্য তার বাড়ির দিকে চললাম। রাস্তাটা বাড়ির পেছনের দিকে, শিগগির হবে বলে শর্টকাট করে গেলাম বনের মধ্যে দিয়ে। সেই বন যেখানে আমি সেদিন মিসমি জাতির কবজ ও দাঁতন কাঠির গোড়া সংগ্রহ করেছিলাম। অন্ধকারেই যাচ্ছিলাম, হঠাৎ একটা সাদা মতো কিছু দেখে থমকে দাঁড়িয়ে গেলাম। জিনিসটা নড়ছে চড়ছে। অন্ধকারের মধ্যে ভয়ে যেন বুকের রক্ত হিম হয়ে গেল। এই বনের পরেই গাঙ্গুলি মশাইয়ের বাড়ি। গাঙ্গুলি মশাইয়ের ভূত নাকি রে বাবা? হঠাৎ একটা টর্চ জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে কড়া গলায় কে হাঁকলো, কে কে ওখানে? আমিও তো তাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, আপনি কে? আমার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল একটা মনুষ্য মূর্তি, এবং টর্চের আলো আধার কেটে গেলে দেখলাম সে ডিটেকটিভ জানকীবাবু। বিস্ময়ের সুরে বললাম, আপনি কি করছিলেন অন্ধকারের মধ্যে? জানকীবাবু অপ্রতিভ স্বরে বললেন, আমি ও বুঝেছি,
কিন্তু কিছু মনে করবেন না, হঠাৎ এসে দাঁড়িয়ে পড়েছিলাম এখানে। না না, কিছু না। তাড়াতাড়ি পাশ কাটিয়ে এগিয়ে চললাম। ভদ্রলোক শুধু অপ্রতিভ নয়, যেন হঠাৎ ভীত ও ত্রস্ত হয়ে পড়েছেন। কি মুশকিল! এসব পাড়াগাঁয় শহরের মতো বাথরুমের বন্দোবস্ত না থাকাতে সত্যিই অনেকের বড়ই অসুবিধে হয়। জানকী বড়ুয়া প্রাইভেট ডিটেকটিভকে এই অন্ধকারে গাঙ্গুলি মশাইয়ের ভূত বলে মনে হয়েছিল ভেবে আমার খুব হাসি পেল। ভদ্রলোকে কি বিপন্নই করে তুলেছিলাম। সেদিন সন্ধ্যের পরে শ্রীগোপালের বাড়ি বসে চা খাচ্ছি। এমন সময় জানকীবাবু আমার পাশে এসে বসলেন। তাকেও চা দেওয়া হলো। জানকীবাবু দেখলাম বেশ মজলিশি লোক। চা খেতে খেতে তিনি নানা মজার গল্প বলতে লাগলেন। আমায় বললেন, আমি তো মশাই গাঁয়ের জামাই, আজ 14 বছর হলো বিয়ে করেছি। কাকে না চিনি বলুন এই গ্রামে? সকলেই আমার আত্মীয়। আমি বললাম, আপনি এখানে প্রায় যাতায়াত করেন? তাহলে তো হবেই আত্মীয়তা। আমার স্ত্রী মারা গিয়েছেন আজ বছর 3 হলো। তারপর আমি প্রায় আসি না। তবে শাশুড়ি ঠাকুরুন বৃদ্ধ হয়ে পড়েছেন, তো আমায় আসার জন্য চিঠি লেখেন, না এসে পারি না। ছেলেপুলে কি আপনার? একটি ছেলে হয়েছিল, মারা গিয়েছে। এখন আর কিছুই নেই। ও। হঠাৎ জানকীবাবু আমার মুখের দিকে চেয়ে আমায় জিজ্ঞেস করলেন, আচ্ছা, গাঙ্গুলি মশাইয়ের খুন সম্বন্ধে পুলিশ কোনো সূত্র পেয়েছে বলে আপনার মনে হয়? কেন বলুন তো? না, আসলে আমার বিশেষ কৌতূহল এই সম্বন্ধে। গাঙ্গুলি মশাই আমার শ্বশুরের সমান ছিলেন, তো বড় স্নেহ করতেন আমায়। তার খুনের ব্যাপারে একটা কিনারা না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি নেই। আমার মনে কোনো অহংকার নেই মশাই। আমি এ খুনের কিনারা করি, বা আপনি করুন, বা পুলিশই করুক, আমার পক্ষে সব সমান। যার দ্বারা হোক, কাজ হলেই হলো। নাম আমি চাই না। নাম কে চায় বলুন? আমিও নয়। তবে আসুন না, আমরা মিলেমিশে কাজ করি। পুলিশকেও বলুন। পুলিশ তো খুব রাজি, তা তো এতে খুব খুশি হবে। বেশ, তবে কাল থেকে। আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, প্রথম কথা, আপনি কোনো সূত্র কিছু পেয়েছেন কিনা আমায় বলুন। আমি যা পেয়েছি আমি আপনাকে বলছি। আমি এখানে এখন বলবো না, পরে আপনাকে জানাবো। ননী ঘোষের ব্যাপারটা আপনি কি মনে করেন? সেদিন তো আপনাকে বলেছি, ওকে আমার সন্দেহ হয়। আপনি ওকে কি সন্দেহ করেন? নিশ্চয়ই করি। আপনি ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছেন? সেই গয়না ব্যাপারটাই তোর বিরুদ্ধে একটা মস্ত বড় প্রমাণ মশাই। তা আমারও মনে হয়েছে, কিন্তু ওর মধ্যে গোলমালও যথেষ্ট। মহিন শেখরাকে নিয়ে তো আমি মহিনকে সন্দেহ করিনি। কেন বলুন তো? মহিন তো খাতা লিখতো না গাঙ্গুলি মশাইয়ের। ভেবে দেখুন কথাটা। সেসব আমিও ভেবেছি, তাতেও জিনিসটা কিন্তু পরিষ্কার হয় না। চলুন না, দুজনে একবার ননির কাছে যাই। তার কাছে আমি গিয়েছিলাম, তাতে কোনো ফল হবে না। হিসেব খাতাখানা কোথায়? পুলিশের জিম্মায়। আপনি ভালো করে দেখেছেন খাতাখানা? দেখেছি বলেই তো ননীকে জড়াতে পারিনি ভালো করে। কেন? শুধু ননীর হাতের লেখা নয়, ওখানে আরও অনেকের হাতের লেখা আছে। কার কার? জানকীবাবু ব্যর্থভাবে প্রশ্নটা করে আমার মুখের দিকে যেন উৎকণ্ঠিত আগ্রহে উত্তরের প্রতীক্ষায় চেয়ে রইলেন। আমি মৃত মুসলিম ভদ্রলোকটির ও স্কুলের ছাত্রটির কথা তাকে বললাম। জানকীবাবু বললেন, ও এই, সে তো আমি জানি, শ্রী ননীগোপালের মুখে শুনেছি। যা শুনছেন তার বেশি আমারও কিছু বলার নেই। পরদিন সকালে ননী ঘোষ এসে আমার কাছে হাজির হলো। বলল, বাবু, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। কি? জানকীবাবু এই গায়ে জামাই বলে আমি ওকে খুব খাতির করি, কিন্তু উনি কাল রাতে আমায় যেরকম গালমন্দ দিয়ে এসেছেন তাতে আমি বড় দুঃখিত। বাবু, যদি আমি দোষ করে থাকি তাহলে আমার পুলিশে দিন। গালমন্দ কেন? বড় চালাক লোক ননী, আমি সব বুঝি। পুলিশে দেওয়ার হলে তোমাকে একদিনও হাজতের বাইরে রাখবো ভেবেছো? বাবু, কি আমাকে এখন সন্দেহ করছেন নাকি? হ্যাঁ, লোকটা সাংঘাতিক ধূর্ত। আমার দৃঢ় বিশ্বাসে খুন যেই করুক, ননী তার মধ্যে নিশ্চয়ই জড়িত। অথচ ও ভেবেছে যে আমার চোখে ধুলো দেবে। সে কথা এখন নয়, 1 মাসের মধ্যেই জানতে পারবে। আপনি আমায় যতই সন্দেহ করুন না কেন বাবু,
ধর্ম যতদিন আমার মাথার ওপরে আছে, হ্যাঁ, ধূর্ত লোকেরা এই ধর্মের দোহাই পারে বেশি। লোকটার উপর সন্দেহ দ্বিগুণ বেড়ে গেল। সারাদিন অন্য কাজে ব্যস্ত ছিলাম। সন্ধ্যার পরে আহার আদি সেরে অনেকক্ষণ বই পড়লাম। তারপর আলো নিভিয়ে দিয়ে নিদ্রা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কেন জানি না অনেক রাত পর্যন্ত ঘুম হলো না, এবং বোধহয় সেই জন্যই সেই রাতে আমার প্রাণটা বেঁচে গেল। ব্যাপারটা কি হলো খুলে বলি। সেও এক কৃষ্ণপক্ষের গভীর অন্ধকার রাত্রি। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আবার থেমে যাচ্ছে, অথচ গুমোট কাটে। আমার ঘরটার উত্তর দিকে একটা মাত্র কাঠের গড়া দেওয়া জানলা, জানলার সামনাসামনি দরজা। পশ্চিম দিকের দেওয়ালে জানলা নেই, একটা ঘুলঘুলি আছে মাত্র। রাত প্রায় 1টা কি তার বেশি। আমার ঘুম আসেনি, তবে সামান্য একটু তন্দ্রার ভাব এসেছে। হঠাৎ বাইরে ঘুলঘুলির ঠিক নিচেই যেন কার পায়ের শব্দ শোনা গেল। গরু কি ছাগলের পায়ের শব্দ হওয়া বিচিত্র নয়, বিশেষ গ্রাহ্য করলাম না। তারপর শব্দটা সেই দিক থেকে আমার শিয়রের জানলার কাছে এসে থামল। তখনও আমি ভাবছি ওটা গরুর পায়ের শব্দ। এমন সময় আমার বিস্মিত দৃষ্টির সামনে দিয়ে অস্পষ্ট অন্ধকারের মধ্যে কার একটা সুদীর্ঘ হাত একেবারে আমার বুকের কাছে, ঠিক বুকের ওপর এসে পৌঁছল। হাতের ধারালো একখানা সোজা ছোঁড়া, অন্ধকারেও যেন ঝকঝক করছে। ততক্ষণে আমার বিস্ময়ের প্রথম মুহূর্তটা কেটে গেছে। আমি তাড়াতাড়ি পাশ মোড়া দিয়ে ছোড়া সমেত হাতখানা ধরতে গিয়ে মুহূর্তের জন্য একটা বাঁশের লাঠিকে চেপে ধরলাম। পরক্ষণে কি একটা জোর ঝটকায় লাঠিখানা আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ছোড়ার তীক্ষ্ণ অগ্রভাগের আঘাতে আমার হাতের কবজি ও বুকের খানিকটা চিড়ে রক্তারক্তি হয়ে গেল। তাড়াতাড়ি উঠে টর্চ জেলে দেখি বিছানা রক্তে মাখামাখি হয়ে গেছে। তক্ষুনি ন্যাকড়া ছিঁড়ে হাতে জলপটি বেঁধে লণ্ঠন জ্বাললাম। লাঠির অগ্রভাগে তীক্ষ্ণাস্ত্র ছোড়া বাঁধা ছিল। আমার বুক লক্ষ্য করে ঠিক কুড়োলের কাপের ধরনের লাঠি উঁচিয়ে কোপ মারলেই ছোড়া পিঠের এদিক ওদিক বেরোতো। তারপর বাঁধন আলগা করে ছোড়াখানা আমার বিছানার পাশে কিংবা আমার উপর ফেলে রাখলেই আমি যে আত্মহত্যা করেছি একথা বিশেষজ্ঞ ভিন্ন অন্য লোককে ভুল করে বোঝানো চলত। আমি নিরস্ত্র ছিলাম না, মিস্টার সোমের ছাত্র আমি। আমার বালিশের তলায় 6 নলা অটোমেটিক ওয়েবলি লুকোনো। সেটা হাতে করে তক্ষুনি বাইরে এসে টর্চ ধরে ঘরের সর্বত্র খুঁজলাম। জানলার কাছে জুতো শুদ্ধ টাটকা পায়ের দাগ। ভালো করে টর্চ ফেললাম। কি জুতো? রবার সোল না চামড়া? অন্ধকারে ভালো বোঝা গেল না। এক্ষুনি এই জুতোর সোলের একটা ছাঁচ নেওয়া দরকার, কিন্তু তার কোনো উপকরণ দুর্ভাগ্যের বিষয় আজ আমার কাছে নেই। আমার মনে কেমন ভয় করতে লাগলো। আকাশের দিকে চাইলাম। কৃষ্ণপক্ষের ঘোর মেঘান্ধকার রজনী। এমনই রাতে ঠিক গত কৃষ্ণপক্ষে গাঙ্গুলি মশাই খুন হয়েছিলেন। আমি শ্রীগোপালের বাড়ি গিয়ে ডাকলাম, শ্রীগোপাল, শ্রীগোপাল, ওঠো ওঠো শ্রীগোপাল। জড়িত কণ্ঠে শ্রীগোপাল উত্তর দিল, কে? বাইরে এসো, আলো নিয়ে এসো, সব বলছি। শ্রীগোপাল একটা কেরোসিনের টেমি জ্বালিয়ে চোখ মুছতে মুছতে বিস্মিত মুখে বেরিয়ে এসে বলল, কে? ও আপনি? এত রাত্রে কি মনে করে? চলো বসি, সব বলছি। এক গ্লাস জল খাওয়া তো দেখি। চা খাবেন? স্টোভ আছে কিন্তু। চা খোর আমি, সব কিছু মজুদ থাকে। বানাই? চা খেয়ে আমি আর বসতে পারছি না। ঘুমে যেন চোখ ঢুলে আসছে। শ্রীগোপাল বলল, বাকি রাতটা আমার এখানে শুয়েই কাটিয়ে দেন এখন। ব্যাপার শুনে শ্রীগোপাল বলল, এর মধ্যে ননি আছে বলে আমার মনে হয়। এ তারই কাজ। না নয়? বলেন কি? না, এ ননির কাজ নয়। কি করে জানলেন? এখানকার লোক ছোড়ার ব্যবহার জানে না। বাংলাদেশের পাড়াগাঁয়ে ছোড়ার ব্যবহার নেই। তবে এ কাজ যে করেছে সে বাংলার বাইরে থাকে। তুমি কাউকে রাতের কথা বলো না কিন্তু। আপনাকে খুন করতে আসার উদ্দেশ্য? আমি দোষী খুঁজে বার করার কাজে পুলিশকে সাহায্য করছি,
তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে কি? ভোর হলো, আমি উঠে আমার ঘরে চলে গেলাম। জানলার বাইরে সেই পায়ের দাগ তেমনই রয়েছে। রবার সোলের জুতো বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। ক নাম্বারের জুতো তাও জানা গেল। বিকেলে আমি ভাবলাম একবার মামার বাড়ি যাব। এ গ্রামে ডাক্তার ভালো নেই, মামার বাড়ি গিয়ে আমার ক্ষতটা দেখিয়ে ওষুধ টষুধ নিয়ে আসব। ঘরের মধ্যে জামা গায়ে দিতে মনে হলো আমার ঘরের মধ্যে কে যেন ঢুকেছিল। কিছুই থাকে না ঘরে, একটা ছোট চামড়ার সুটকেস, তাতে খানকত কাপড় জামা। কে ঘরের মধ্যে ঢুকে সুটকেসটা মেঝেতে ফেলে তার মধ্যে হাতরে কি খুঁজেছে? কাপড় জামা বা একটা মানি ব্যাগে গোটা 2 টাকা ছিল, যেগুলো ছোঁয়নি। বালিশের তলা, এমনকি তোষকটার তলা পর্যন্ত খুঁজেছে। আমি প্রথমটা ভাবলাম এ কোনো ছিঁচকে চোরের কাজ, কিন্তু চোর টাকা নেয়নি। তবে কি? রিভলভারটা চুরি করতে এসেছিল, সেটা অবশ্য আমার পকেটেই আছে। সে উদ্দেশ্য থাকা বিচিত্র নয়। জানকীবাবুকে ডেকে সব কথা বললাম। সব শুনে জানকীবাবু বললেন, চলুন জায়গাটা একবার দেখে আসি। ঘরে ঢুকে আমরা সব দিক ভালো করে খুঁজে দেখলাম, সব ঠিক আছে। জানকীবাবু আমার চেয়েও ভালো করে খুঁজলেন, তিনিও কিছু বুঝতে পেরেছেন বলে মনে হলো না। বললাম, দেখলেন তো? টাকা কড়ি কিছু যায়নি? কিচ্ছু না। অন্য কোনো দরকারি মানে মূল্যবান? না না, এখানে মূল্যবান জিনিস কি থাকবে? তাই তো। হঠাৎ আমার একটা কথা মনে পড়ল। মিশমিদের সেই কবজ আর দাঁতন কাঠির টুকরোটা আমি এই ঘরে কাল পর্যন্ত রেখেছিলাম, কিন্তু কাল কি মনে করে শ্রীগোপালের বাড়ি যাওয়ার সময় সেই জিনিস দুটো আমি পকেটে করে নিয়ে গিয়েছিলাম। এখনো পর্যন্ত সেই দুটো আমার বুক পকেটেই আছে, কিন্তু কথাটা জানকীবাবুকে বলি বলি করেও বলা হলো না। তিনি যাওয়ার সময় বললেন, ননির ওপর আপনার সন্দেহ হয়? হয় খানিকটা। আচ্ছা বেশ, একবার ওকে ডাকিয়ে দেখি। এখন নয়, আমি মামার বাড়ি যাই, তারপর ওকে ডেকে জিজ্ঞেস করব। কিছুক্ষণ পরে আমি জানকীবাবুর কাছ থেকে বিদায় নিয়ে মামার বাড়ি চলে এলাম। আমার মামার বাড়ির পাশে সুরেশ ডাক্তারের বাড়ি। সে আমার সমবয়সী, গ্রামে প্র্যাকটিস করে, মোটামুটি যা রোজগার করে তাতে তার চলে যায়। ওর কাছে ক্ষতস্থান ধুইয়ে ব্যান্ডেজ করিয়ে আবার শ্রীগোপালদের গ্রামেই ফিরলাম। জানকীবাবুর সঙ্গে পথে দেখা। তিনি বোধহয় বেড়াতে বেরিয়েছেন। তার কথার উত্তর দিতে গিয়ে হঠাৎ আমার মনে পড়ল মিসমিদের কবজখানা আমার পকেটেই আছে। এখনও সামনে রাত আসছে, আবার ওই জিনিসটা সঙ্গে এনে ভালো করিনি। মামার বাড়ি রেখে আসাই উচিত ছিল বোধহয়। জানকীবাবুর পরামর্শটা একবার নিলে কেমন হয়, জিনিসটা দেখিয়ে। কিন্তু ভাবলাম এই জিনিসটা ওর হাতে দিতে গেলে এখন বহু কৈফিয়ত দিতে হবে ওর সঙ্গে। হয়তো তিনি জিনিসটার গুরুত্ব বুঝবেন না, দরকার কি দেখানোর। জানকীবাবুর শ্বশুরবাড়ি শ্রীগোপালের বাড়ির পাশেই। ওর বৃদ্ধা শাশুড়ি দেখি বাইরের রোয়াকে বসে মালা জপছেন। আমি তাকে আরও জিজ্ঞেস করার জন্য সেখানে গিয়ে বসলাম। বুড়ি বলল, এসো দাদা, বসো বসো। ভালো আছেন দিদিমা? আমাদের আবার ভালো মন্দ, তোমরা ভালো থাকলেই আমাদের ভালো। আপনি বুঝি একাই থাকেন? আর কেই বা থাকবে বলো, আছে বা কে? এক মেয়ে ছিল, মারা গেছে। তবে তো আপনার বড় কষ্ট দিদিমা। কি করব দাদা, অদৃষ্টে দুঃখ থাকলে কেউ কি টেকাতে পারে? আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। পুরীর সামনের গোয়ালের ছিটে বেড়ায় একটা অদ্ভুত জিনিস রয়েছে। জিনিসটা হচ্ছে খুব বড় একটা পাতার টোকা। পাতাগুলো শুকনো তামাক পাতার মতো ঈষৎ লালচে। পাতার বোনা ওরকম টোকা বাংলাদেশের পাড়া গায়ে কখনো দেখিনি। জিজ্ঞেস করলাম, দিদিমা ওই জিনিসটা কি, এখানে তৈরি হয়? বৃদ্ধা বললেন, ওটা এ দেশের নয় দাদা। কোথায় পেয়েছিলেন ওটা? আমার জামাই এনে দিয়েছিল। আপনার জামাই? জানকীবাবু বুঝি?
হ্যাঁ দাদা, ও আসামে চা বাগানে থাকতো কি না, ওই এই বছর আগে এনেছিল। হঠাৎ আমার মনে কেমন একটা খটকা লাগলো। আসাম, চা বাগান, এই ক্ষুদ্র গ্রামের সঙ্গে সুদূর আসামের যোগ কিভাবে স্থাপিত হতে পারে, এ আমার কাছে একটা মস্ত বড় সমস্যা। একটা ক্ষীণ সূত্র মিলেছে। আমি বললাম, জানকীবাবু বুঝি আসামে থাকতেন? হ্যাঁ দাদা, অনেক দিন ছিল, এখন আর থাকে না। আবার সে মেয়ে মারা গেছিল কিনা, তবু জামাই মাঝে মাঝে আসে। গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে বড় ভাব ছিল তার, এলেই ওখানে বসে গল্প, চা খাওয়া। ও ও বুড়ো খুন হয়েছে শুনে জামাইয়ের কি দুঃখ। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর কদিন পর এলেন উনি? 3-4 দিন পরে দাদা। আপনার মেয়ে মারা গেছেন কতদিন হলো দিদিমা? তা ওই বছর 3 হলো, এই শ্রাবণে। মেয়ে মারা যাওয়ার পর উনি যেমন আসছিলেন তেমনই আসতেন, না মাঝে মধ্যে আসা যাওয়া বন্ধ ছিল? বছর 2 আর আসেনি। মন তো খারাপ হয়, বুঝতেই পারো দাদা। তারপর এলো একেবারে শীতকালে, এখানে রইল মাসখানেক। বেশ মন লেগে গেল, সেই থেকে প্রায় আসে। আমি বৃদ্ধার কাছ থেকে বিদায় নিয়ে সেদিন আর কোথাও বেরোলাম না। পরদিন সকালে উঠে স্থির করলাম একবার থানার দারোগা বাবুর সঙ্গে দেখা করা প্রয়োজন। পথেই জানকীবাবুর সঙ্গে দেখা। আমি বললাম, চলুন ঘুরে আসা যাক একটু, আপত্তি আছে? হ্যাঁ হ্যাঁ, চলুন না যাই। আচ্ছা জানকীবাবু, আপনি তন্ত্রমন্ত্রে বিশ্বাস করেন? হ্যাঁ, খানিকটা করিও বটে, খানিকটা নাও বটে। কেন বলুন তো? আমার নিজের ওতে একেবারেই বিশ্বাস নেই, তাই বলছি। আপনি তো অনেক দেশ বিদেশ ঘুরেছেন, আপনার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি। হঠাৎ জানকীবাবু আমার চোখের সামনে এমন একটা কাণ্ড করলেন যাতে আমি দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণের জন্য। কাণ্ডটা এমন কিছু নয়, খুব সাধারণ। জানকীবাবু পথের পাশে ঝোপের জঙ্গলের দিকে চেয়ে বললেন, দাঁড়ান দাঁড়ান, একটা এই দাঁতন ভেঙে নি, সকালবেলাটা। তারপর তিনি আমার সামনে পথের ধারে একটা শ্যাওড়া ডাল ঘুরিয়ে ভেঙে নিলেন দাঁতন কাঠির জন্য। আমার ভাবান্তর অতি অল্পক্ষণের জন্য। পরক্ষণেই আমি সামলে নিয়ে তার সঙ্গে সহজভাবে কথাবার্তা বলতে শুরু করি। ঘণ্টাখানেক পরে ঘুরে এসে আমি ভাঙা শ্যাওড়া ডালটা ভালো করে লক্ষ্য করে দেখি, সঙ্গে সেদিনকার সেই দাঁতন কাঠির শুকনো গোড়াটা এনেছে। যে বিশেষ ভঙ্গিতে আগের গাছটা ভাঙা হয়েছে, এটাও অবিকল তেমনই ভঙ্গিতে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙা, কোনো তফাৎ নেই। আমার মাথার মধ্যে ঝিমঝিম করছে। আসাম, দাঁতন কাঠি, দুটো অতি সাধারণ অথচ অত্যন্ত অদ্ভুত সূত্র। জানকীবাবুর এখানে গত 1 বছর ধরে ঘন ঘন আসা যাওয়া, পত্নী বিয়োগ সত্ত্বেও শ্বশুরবাড়ি আসার তাগিদ, গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে বন্ধুত্ব। মিস্টার সোম একবার আমায় বলেছিলেন, অপরাধী বলে যাকে সন্দেহ করবে তখন তার পদমর্যাদা বা বাইরের ভদ্রতা, এমনকি সম্বন্ধ সম্পর্কের ঘনিষ্ঠতা ইত্যাদিকেও আদৌ আমল দেবে না। জানকীবাবুর সম্পর্কে আমার গুরুতর সন্দেহ জাগলো মনে। একটা সূত্র এবার অনুসন্ধান করা দরকার। সকালে উঠে আমি দারোগার সঙ্গে দেখা করলাম থানায়। দারোগাবাবু আমায় দেখে বললেন, কি কোনো সন্ধান করা গেল? করে ফেলেছি প্রায়। এখন যে খাতার পাতাখানা আপনার কাছে আছে সেখানে একবার দরকার। ব্যাপার কি শুনি? এখন কিছু বলছি না, হাতের লেখা মেলানোর ব্যাপার আছে একটা। কিরকম? গাঙ্গুলি মশাইয়ের খাতা লিখতো যে কজন, তাদের সবার হাতের লেখা জানি, কেবল একটা হাতের লেখার অভাব ছিল, তাই তো? সে তো আমি আপনাকে বলি। এখন সেই লোক কে হতে পারে তার একটা আন্দাজ আমি মোটামুটিভাবে করে ফেলেছি। তার হাতের লেখার সঙ্গে এখন সেই পাতার হাতের লেখাটা একবার মিলিয়ে দেখতে।
লোকটার বর্তমান হাতে লেখা পাওয়ার সুবিধা হবে? জোগাড় করতে চেষ্টা করছি, যদি মেলে আমি সন্দেহক্রমে তাকে পুলিশে ধরিয়ে দেব। আমায় বলবেন, আমি কি গ্রেপ্তার করে নিয়ে আসবো? ওয়ারেন্ট বের করিয়ে নিতে চাতেনি। বাকিটুকু কিন্তু আপনাদের হাতে। সে ভাববেন না, যদি আপনার সংগৃহীত প্রমাণের জোর থাকে তবে বাকি সব আমি করে নেব। এই কাজ করছি আজ 17 বছর হলো। আমি গ্রামে ফিরে একদিনও চুপ করে বসে রইলাম না। এসব ব্যাপারে দেরি করতে নেই, করলেই ঠকতে হয়। জানকীবাবুর শাশুড়ির সঙ্গে দেখা করলাম। শুনলাম জানকীবাবু মাছ ধরতে গেছেন কোথাকার পুকুরে, আর মাত্র 2-3 দিন তিনি এখানে আছেন। 2 দিনের মধ্যেই সমস্ত বন্দোবস্ত করে ফেলতে হবে। আমি বললাম, দিদিমা, জানকীবাবু আপনাকে কিছু টাকা পাঠান শুনেছি। না দাদা, এই কথা কার কাছে শুনেছ? জামাই তেমন লোকই নয়। পাঠান না? আরো উল্টে ন্যায় ছাড়া দেয় না। মেয়ে থাকতে তবুও যা দিত, এখন একেবারে উপর হাত্তি করে না কোনোদিনই। যাক, চিঠিপত্র দিয়ে খোঁজ টোজ নেন তো তাহলে? তাও কখনো কখনো বছরে একবার বিজয়ের প্রণাম জানিয়ে একখান লেখে। খাম না পোস্ট কার্ড? হ্যাঁ, খাম না, রেজিস্টারির চিঠি। তুমিও যেমন দাদা, মেয়ে বেঁচে না থাকলেই জামাই পর হয়ে যায়। তার উপর কি কোনো দাবি থাকে দাদা? 2 লাইন লিখলে সারাটা দেয়। ওই দেখি, আছে নাকি চিঠি? ওই যে ওই চালের বাতায় গোজা আছে, দেখো না, দেখো। খুঁজে খুঁজে নাম দেখে একখানা পুরনো পোস্ট কার্ড চালের বাতা থেকে বের করে বৃদ্ধাকে পড়ে শোনালাম। বৃদ্ধা বললেন, ওই চিঠি দাদা। আরও 2-একটা কথা বলে চিঠিখানা নিয়ে চলে এলাম। জানকীবাবু যদি একথা এখন শুনতে পান যে তার লেখা চিঠি সঙ্গে করে নিয়ে এসেছি, তাতেও আমার কোনো ক্ষতির কারণ নেই। থানার দারোগার সামনে বসে হাতের লেখা দুটো মেলানো হলো। অদ্ভুত ধরনের মিল। 2-একটা অক্ষর লেখার বিশেষ ভঙ্গিটা উভয় হাতের লেখাতেই একই রকম। তবুও একজন হাতের লেখা বিশেষজ্ঞের মত নেওয়ার দরকার নয় কি? এ তো কোর্টে প্রমাণের সময়, এখনো সব দরকার নেই। আপনি সন্দেহক্রমে চালান দিন। আমায় অন্য কারণগুলো সব বলুন। একে একে সব বলুন, তার আগে একবার কলকাতায় যাওয়া দরকার। মিস্টার সোমের সঙ্গে দেখা করলাম কলকাতায়। সব খুলে বললাম তাকে। তিনি বললেন, একটা কথা বলি, তোমাদের সাক্ষী সাবুত প্রমাণ সূত্রাদির চেয়েও একটা বড় জিনিস আছে, বুঝলে? এটা সূত্র ধরে অপরাধী বের করতে বড় সাহায্য করে। অন্তত আমায় তো যথেষ্ট সাহায্য করেছে। সেটা হলো অঙ্কশাস্ত্র। অঙ্ক, চান্স এর আঁক কষে বোঝা যায় যে একজন লোক যে আসামে থাকে বলবে, অথচ দাঁতন করবে, অথচ তার হাতের লেখার সঙ্গে যাকে সন্দেহ করা হচ্ছে তার হাতের লেখার হুবহু মিল থাকবে। এ ধরনের ব্যাপার হয়তো 3000-এর মধ্যে একটা ঘটে। এই ক্ষেত্রে যে সেরকম ঘটেছে এমন মনে করবার কোনো কারণ নেই। সুতরাং ধরে নিতে হবে ও সেই লোকই। সেদিন কলকাতা থেকে চলে এলাম। আসবার সময় একবার থানার দারোগাবাবুর সঙ্গে দেখা করলাম। তিনি বললেন, আপনি লোক পাঠালেই আমি সব ব্যবস্থা করব। ওয়ারেন্ট বেরিয়েছে? এখনো হস্তগত হয়নি, আজকাল পেয়ে যাব। গ্রামে ফিরে 2-3 দিন চুপচাপ বসে রইলাম। খবর নিয়ে জানলাম জানকীবাবু 2-1 দিনের মধ্যেই এখান থেকে চলে যাবেন। থানা দারোগার কাছে চিঠি দিয়ে আসতে বলে দিলাম। পকেটে মিসমিদের কবজখানা রেখে আমি জানকীবাবুর সন্ধানে ফিরতে থাকি এবং একটু পরে পেয়েও যাই। জানকীবাবুকে কৌশল করে নির্জনে গায়ের মাঠের দিকে নিয়ে গেলাম। আজ একবার শেষ পরীক্ষা করে দেখতে হবে, হয় এসপার নয় ওসপার। জানকীবাবু বললেন, তা আপনাদের কাজ কত দূর এগোলো? 1 পাও না। আপনি কি বলেন? আমি তো ভাবছি ননির সম্বন্ধে থানায় গিয়ে বলবো। সন্দেহের কারণ কিছু পেয়েছেন? না পেলে কি আর বলছি। আচ্ছা জানকীবাবু, আপনি বুঝি আসামে ছিলেন? কে বললে? আমি শুনলাম যেন সেদিনকার মুখে। নামটা ভুলে যাচ্ছি। আমি তো কখনো আসামে ছিলাম না।
যিনি বলেছেন তিনি জানেন না। আমার মনে ভীষণ সন্দেহ হল, জানকীবাবু একথা বলতে চান কেন? তবে কি তিনি মিসমিদের কবজ হারানো এবং বিশেষ করে সেখানে যদি আমার হাতে পড়ে বা পুলিশের কোনো সুযোগ্য ডিটেকটিভের হাতে পড়ে তবে তার গুরুত্ব সম্পর্কে সম্পূর্ণ অবগত? আমি তখন আমার কর্তব্য স্থির করে ফেলেছি। বললাম, মানে অন্য কেউ বলেনি, আপনার দেওয়া একটা পাতার টোকা সেদিন আপনার শ্বশুর বাড়িতে দেখে ভাবলাম এই টোকা আসাম সাদিয়া অঞ্চল ছাড়া কোথাও পাওয়া যায় না। মিসমিদের দেশে এমন টোকার ব্যবহার আছে। আপনার ভুল ধারণা। আমি তার মুখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে পকেট থেকে মিসমিদের কাঠের কবজটা বের করে তার সামনে ধরে বললাম, জানকীবাবু দেখুন দেখি, এই জিনিসটা কি চেনেন? যে রাত্রে গাঙ্গুলি মশাই খুন হন সেই রাতে তার বাড়ির পেছনে এটা কুড়িয়ে পাই। আসামে মিসমি জাতের মধ্যে এই ধরনের কাঠের কবজ পাওয়া যায় কিনা, তাই আমার খবরের সঙ্গে সঙ্গে জানকীবাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু অত্যন্ত অল্প কালের জন্য। পর মুহূর্তেই ভীষণ ক্রোধে তার নাক ফুলে উঠল, চোখ বড় বড় হলো। হঠাৎ আমার কথা শেষ হওয়ার আগেই তিনি আমার ঘাড়ে লাফিয়ে পড়লেন বাঘের মতো এবং সঙ্গে সঙ্গে কবজ শুদ্ধ হাতটা চেপে ধরে জিনিসটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন। তাতে ব্যর্থ হয়ে তিনি দু হাতে আমার গলা চেপে ধরলেন পাগলের মতো। এর জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত ছিলাম, বরং জানকীবাবুই আমার জুজুৎসুর আড়াই প্যাচের ছুটের জন্য তৈরি ছিলেন না। তিনি হাতের মাপের অন্তত 3 হাত দূরে ছিটকে পড়ে হাঁপাতে লাগলেন। আমি হেসে বললাম, এই লাইনে যখন নেমেছেন তখন অন্তত 2-1টা প্যাঁচ জেনে রাখা দরকার। কবজ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন না। কবজ আপনাকে ছেড়ে দিয়েছে, এখন এটা আমার হাতে। এখন ভাগ্য দেবী আমায় দয়া করে। কি বলছেন আপনি? কথার জবাব দেবেন অন্য জায়গায়, এখানে দাঁড়ান একটু। থানার দারোগাবাবু কাছেই ছিলেন। আমার ইঙ্গিতে তিনি এসে হাসি মুখে বললেন, দয়া করে একটু এগিয়ে আসুন জানকীবাবু, খুনের অপরাধে আমি আপনাকে গ্রেপ্তার করলাম। এই কে আছো? গ্রেপ্তার করো ওনাকে। কনস্টেবলরা এগিয়ে গিয়ে জানকীবাবুর হাতে হাত করা লাগালো। জানকীবাবু কি বলতে চাইলেন? দারোগাবাবু বললেন, আপনি এখন যা কিছু বলবেন আপনার বিরুদ্ধে তা প্রয়োগ করা হবে। বুঝে সুঝে কথা বলবেন, কেমন? জানকীবাবুর বিরুদ্ধে পুলিশ আরও অনেক প্রমাণ সংগ্রহ করে। গাঙ্গুলি মশাই খুন হওয়ার 5 দিনের মধ্যে তিনি জেলার লোন অফিস ব্যাংকে 950 টাকা জমা রেখেছে। পুলিশের থানা তল্লাশিতে তার কাগজ বেরিয়ে পড়ল। তারপর বিচারে জানকীবাবুর যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ হয়। একটা বিষয় আমার আগ্রহ ছিল জানবার, জানকীবাবুর সঙ্গে আমি জেলের মধ্যে দেখা করলাম, তখন তার দণ্ডাদেশ হয়ে গেছে। আমাকে দেখে জানকীবাবু ভ্রু কুঞ্চিত করলেন। আমি জিজ্ঞেস করলাম, কেমন আছেন জানকীবাবু? ধন্যবাদ, কোনো কথা জিজ্ঞাসা করতে হবে না আপনাকে। একটু বেশি রাগ করছেন বলে মনে হচ্ছে, কিন্তু দেখুন আমায় তো কর্তব্য পালন করতে হয়েছে, তা নিশ্চয়ই বুঝতে পারছি। থাক, ওতেই হবে। দেখুন জানকীবাবু, আপনি খুব ভালোভাবেই জানেন আপনি কতদূর হীন কাজ করেছেন। একজন অসহায় সরল বৃদ্ধ ব্রাহ্মণ, যিনি আপনাকে গায়ের জামাই জেনে আপনার প্রতি আত্মীয়ের মতো ব্যবহার, এমনকি আপনার শ্বশুরের মতো ব্যবহার করতেন, আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করে তার টাকা কড়ির হিসেব আপনাকে দিয়ে লেখাতেন, তাকে আপনি খুন করেছেন জানকীবাবু। পরকালের জবাবদিহি যখন হবে তখন কি করবেন একবার ভাবলেন না? মশাই, আপনাকে পাদ্রী সাহেবের মতো না লেকচার দিতে হবে না, বুঝলেন? আপনি যদি এখনই এখান থেকে না যান, আমি ওয়ার্ডারকে ডেকে আপনাকে তাড়িয়ে দেব। দয়া করে বিরক্ত করবেন না, যান। লোকটা সত্যি অত্যন্ত কঠোর প্রকৃতির। নররক্তে হাত কলুষিত করেছে, অথচ এখন মনে অনুতাপের অঙ্কুর পর্যন্ত জাগেনি ওর। আপনি সংসারে একা জানকীবাবু, ছেলেপুলে নেই, স্ত্রী নেই, তারা স্বর্গে গিয়েছে, কিন্তু আপনার এই কাজ স্বর্গ থেকে কি তারা দেখবেন না আপনি ভেবেছেন? তাদের কাছে মুখ দেখাবেন কি করে বলুন তো? জানকীবাবু চুপ করে রইলেন। আমি ভাবলাম এবার ওষুধ ধরেছে। আগের কথাটা আরও সুস্পষ্টভাবে বললাম, জানি না জানকীবাবুর হৃদয়ের নিভৃত কোণে তার পরলোকগত স্ত্রী পুত্রের জন্য এতটুকু স্নেহপ্রীতি জাগ্রত আছে কিনা, কিন্তু আমার যতদূর সাধ্য তার মনের সেই দিকটাতে আঘাত দেওয়ার চেষ্টা করলাম। বহু দিনের মরচে পড়া হৃদয়ের দৌড় যদি এতটুকু খোলে। বললাম, ভেবে দেখুন জানকীবাবু, আপনার কাছে কত পবিত্র স্মৃতির আধার হওয়া উচিত যে গ্রাম, সেই গ্রামে বসে আপনি কি করলেন? নরহত্যা করলেন। এ যে কত পাপের কাজ তা যদি আজও বোঝেন, তবু অনুতাপের আগুনে হৃদয় শুদ্ধ হয়ে যেতে পারে।
অনুতাপ মানুষকে নিষ্পাপ করে জানকীবাবু, মহাপুরুষরা বলেছেন। আপনি বিশ্বাস করুন বা নাই করুন, মহাপুরুষদের বাণী তো তা বলে মিথ্যে হয়ে যাবে না। জানকীবাবু আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বললেন, মশাই, আপনি কি কাজ করেন? এই কি আপনার পেশা? খারাপ পেশা নয়, তা বোধহয় স্বীকার করবে। খারাপ আর কি? দোষীকে প্রায়শ্চিত্ত করবার সুবিধে করে দিই, যাতে পরকালে ভালো। আচ্ছা, এ আপনি মনে প্রাণে বিশ্বাস করেন? নিশ্চয়ই করি। তবে শুনুন বলি, বসুন। বেশ কথা, বলুন। আমার দ্বারাই এ কাজ হয়েছে। অর্থাৎ গাঙ্গুলি মশাইকে আপনি? ও কথা আর বলবেন না। বেশ বেশ, কেন করলেন? সে অনেক কথা, আমার আর উপায় ছিল না। কেন উপায় ছিল না কেন? আমি তো সেটাই জিজ্ঞেস করছি। আমি ব্যবসা করতুম, শুনেছেন তো। ব্যবসা ফেল পড়ে কপর্দশূন্য হয়ে পড়েছিলাম। চারিদিকে দেনা, লোভ সামলাতে পারলাম না। আপনার সান্ত্বনা আপনার কাছে, কিন্তু এটা লাগসই কৈফিয়ত হলো না। আমি তা জানি, দুর্বল মন আমাদের। কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে বড় ইচ্ছে হয়। স্বচ্ছন্দে বলুন। আপনি কি ওই কবজখানা পেয়েছিলেন সেদিন? সেদিন আপনি বুঝতে পেরেছিলেন ওখানা কি? না। তা কবে পারলেন? আমার শিক্ষাগুরু মিসেস সোমের কাছে কবজের বিষয়ে সবটা জেনেছিলাম। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। বলুন। আপনি কেন আবার এই গ্রামে এসেছিলেন খুনের পর? আপনি নিশ্চয়ই তা বুঝেছেন। আন্দাজ করেছি। কবজখানা হারিয়ে গিয়েছিল খুনের রাতেই, সেখানা খুঁজতে এসেছিল। ঠিক তাই। সেদিন গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনের জঙ্গলে অন্ধকারে ওটা কি খুঁজছিল? মানে বিনমানে না খুঁজে? দিনেই খুঁজতে শুরু করেছিলাম, রাত হয়ে পড়ল। ওখানে যে হারিয়েছিলেন তা জানলেন কি করে? ওটা সম্পূর্ণ আন্দাজি ব্যাপার। কোনো জায়গায় যখন খুঁজে পেলাম না, তখন মনে পড়ল ওই জঙ্গলে দাঁতন ভেঙেছিলাম, তখন পকেট থেকে পড়ে যেতে পারে। তাই আমি ওর মুখে একটা ভয়ের চিহ্ন পরিস্ফুট হতে দেখলাম। বললাম, সব কথা খুলে বলুন, আমি এখনো আপনার সব কথা শুনিনি, তবে আপনার মুখ দেখে তা বুঝতে পারছি। জানকীবাবু ফিসফিস করে কথা বলতে লাগলেন, যেন তার গোপনীয় কথা শোনবার জন্য জেলে সেই ক্ষুদ্র কামরার মধ্যে কেউ লুকিয়ে ওত পেতে বসে রয়েছে। তার এই ভাব পরিবর্তনে আমি একটু আশ্চর্য হয়ে গেলাম। ভয়ে দুঃখে লোকটার মাথা টাথা খারাপ হয়ে গেল না তো? আমায় বললেন, তা ওখানে এখন কোথায়? এক্সিবিট হিসেবে কোর্টেই জমা আছে। তারপর কে নিয়ে নেবে? আপনার সম্পত্তি আপনার ওয়ারিশান কোর্টে দরখাস্ত করলেন। জানকীবাবু ভয়ে যেন কোনো অদৃশ্য শত্রুকে দুহাত দিয়ে ঠেলে দেবার ভঙ্গিতে হাত নাড়তে নাড়তে বললেন, না 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 না, আমিও চাই না। আমার কোনো ওয়ারিশান নেই। ও আমি চাই না। ওই 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 সর্বনেশে কবচই আমাকে আজ এই অবস্থায় এনেছে। আপনি জানেন না ওটা কি? এই পর্যন্ত বলে তিনি চুপ করে গেলেন, যেন অনেকখানি বেশি বলে ফেলেছেন, যা বলবার ইচ্ছে ছিল তার চেয়েও বেশি। আর তিনি কিছু বলতে চান না বা ইচ্ছে করেন না। আমি বললাম, আপনি যদি নিতে না চান আমার কাছে রাখতে পারি। আমার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে চেয়ে জানকীবাবু বললেন, আপনি সাহস করেন? এর মধ্যে সাহসের কি আছে? আমায় দেবেন? আপনি আমায় পুলিশে ধরিয়ে দিয়েছেন। আপনি আমার শত্রু, তবুও এখন ভেবে দেখছি আমার পাপের প্রায়শ্চিত্তের ব্যবস্থা করে দিয়েছেন আপনি। আপনার ওপর আমার কোনো রাগ নেই। আমি আপনাকে তাই বন্ধুর মতো পরামর্শ দিচ্ছি, ও কবচ আপনি কাছে রাখতে যাবেন না। সে অনেক কথা, সংক্ষেপে বললাম, ও জিনিসটা দূরে রেখে চলবেন। আমি যে জন্য আজ জানকীবাবুর কাছে এসেছিলাম সেই উদ্দেশ্য সফল হতে চলেছে। আমি এসেছিলাম ওর মুখে কবজের ইতিহাস কিছু শুনবো বলে। আমার ওভাবে কথা পারবার মূলে এই একটা উদ্দেশ্যই ছিল। অনুনয়ের সুরে কোনো কথা বলে জানকীবাবুর কাছে কাজ আদায় করা যাবে না, এই আমি আগেই বুঝেছিলাম। সুতরাং আমি তাচ্ছিল্যের সুরে বললাম, আমার কোনো কুসংস্কার নেই। জানকীবাবু খোঁচা খেয়ে উদ্দীপ্ত হয়ে উঠে বললেন, কুসংস্কার কাকে বলেন আপনি? আপনার মতো এইসব মন্ত্রতন্ত্র কবজ টবজে বিশ্বাস, ওর নাম যদি কুসংস্কার না হয় তবে কুসংস্কার আর কাকে বলবো বলুন? জানকীবাবু ক্রোধের সুরে বললেন, আপনি হয়তো ভালো ডিটেকটিভ হতে পারেন, কিন্তু দুনিয়ার সব জিনিসই তা বলে আপনি জানবেন? আমি আগের মতো তাচ্ছিল্যের সুরে বললাম, আমার শিক্ষাগুরু একজন আছেন, তার বাড়িতে ওরকম একখানা কবজ আছে। কে তিনি? মিস্টার সোম, বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ। যিনিই হন, আমার তা জানার কোনো দরকার নেই। একটা কথা আপনাকে বলি, যদি আপনি তার মঙ্গলাকাঙ্ক্ষী হন তবে অবিলম্বে তাকে বলবেন সেখানে গঙ্গা জলে ভাসিয়ে দিতে। হ্যাঁ, ভাসিয়ে দিতে। কতদিন থেকে তার সঙ্গে সেখানে আছে আপনি জানেন? তা জানি না, তবে খুব অল্প দিনও নয়, 2-3 বছর হবে।
আর আমার সঙ্গে এ কবচ আছে 7 বছর, কিন্তু থাকে। এই বলে জানকীবাবু চুপ করলেন, যেন আর তিনি মুখ খুলবেন না এমন ভাব দেখালেন। আমি বললাম, বলুন কি বলতে চাইছিলেন, বলুন। অন্য কিছুই নয়, ও কবচখানা আপনি আপনার গুরুকে টান মেরে ভাসিয়ে দিতে বলবেন, আর এখানেও আপনি কাছে রাখবেন না। আমি তো বলছি আমার কোনো কুসংস্কার নেই। অভিজ্ঞতা দ্বারা যা জেনেছি তাকে কুসংস্কার বলতে বা মানতে আমি রাজি নই। বেশি তর্ক আপনার সঙ্গে করব না। আপনি থাকুন কি উচ্ছনে যান, তাতে আমার কি। এই যে খানিক আগে বলছিলেন আমার উপর আপনার কোনো রাগ নেই। ছিল না, কিন্তু আপনার নির্বুদ্ধিতা আর দেমাগ দেখে রাগ হয়ে পড়েছে। দেমাগ দেখালেন কোথায়? আপনি তো কোনো কারণ দেখাননি, শুধু বলে যাচ্ছেন কবচ ফেলে দাও। আজকাল কোনো দেশ এইসব তন্ত্রমন্ত্রে কেউ বিশ্বাস করে? হ্যাঁ, একখানা কাঠের পাত মানুষের অনিষ্ট করতে পারে বলে আপনি মনে করেন? আমিও আগে ঠিক এই কথাই ভাবতাম, কিন্তু এখন আমি বুঝেছি এমন সময় যে যখন আর কোনো চারা নেই। জিনিসটা কি খুলে বলুন না দয়া করে। শুনবেন তবে? ওই কবচই আমার এই সর্বনাশের কারণ। আমি বুঝেছিলাম এই সম্পর্কে জানকীবাবু কি একটা কথা আমার কাছে চেপে যাচ্ছে। আগে একবার বলতে গিয়েও বলেন, হঠাৎ গুম খেয়ে চুপ করে গিয়ে অন্য কথা পেরেছে। এবার হয়তো তার পুনরাবৃত্তি করবেন, সুতরাং যেন আমি তার আসল কথার অর্থ বুঝতে পারিনি এমন ভাব দেখিয়ে বললাম, তা বটে, একদিক থেকে দেখতে হলে ওই কবচখানাই তো আপনার বর্তমান অবস্থার জন্য দায়ী। জানকীবাবু আমার দিকে কৌতূহলের দৃষ্টিতে চেয়ে বললেন, আপনি কি বলছেন বলুন তো, কিভাবে দায়ী? মানে ওখানে না হারিয়ে গেলে তো আপনি আজ ধরা পড়তেন না। যদি ওখানে পকেট থেকে না পড়ে যেত আপনি তো ধরা পড়তেন। কিছুই বোঝেননি। এছাড়া আর কি বোঝার আছে বলুন আপনি? আজ যে আমি একজন খুনি, তাও জানবেন ওই সর্বনেশে কবচের জন্যই। কবচটা যদি আমার কাছে না থাকতো তবে আজ আমি একজন মার্চেন্ট হতে পারতাম। ব্যবসাতে লোকসান দিয়েছিলাম, কিন্তু ব্যবসা করতে গেলে লাভ লোকসান কার না হয় বলুন তো? আমার বুকে সাহস ছিল, লোকসান আমি লাভে দাঁড় করাতে পারতাম, কিন্তু ওই কবচ তা আমায় করতে দেয়নি। ওই কবচ আমার ইহকাল পরকাল নষ্ট করেছে। জানকীবাবুর মুখের দিকে চেয়ে বুঝলাম গল্প বলার আসন্ন নেশায় তিনি উত্তেজিত হয়ে উঠেছেন। চুপ করে জিজ্ঞাসু দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। আজ প্রায় 25 বছর আমি সদিয়া অঞ্চলে ব্যবসা করছি। আচ্ছা, পরশুরামপুর তীর্থের নাম আপনি শুনেছেন? খুব শুনেছি। ভীষণ ঘন জঙ্গলের পাশে ওই তীর্থটা পড়ে। ওখান থেকে আরো 70 মাইল দূরে দুর্গম বনের মধ্যে আমি জঙ্গল ইজারা নিয়ে পাটের ব্যবসা শুরু করি। ওখানে দোফলা, মিরি, মিসমি এইসব নামের পার্বত্য জাতির বাস। একদিন একটা বনের মধ্যে কুলিদের সঙ্গে ঢুকেছি। জায়গাটার একদিকে ঝর্ণা, একদিকে উঁচু পাহাড়, আর গায়ে ঘন বাঁশবন। ওদিকে প্রায় সব পাহাড়েই বাঁশবন অত্যন্ত বেশি। আচ্ছা, আপনি কখনো গিয়েছেন ওদিকে? আমি বললাম, না, তবে খাসিয়া পাহাড়ে এমন বাঁশবন দেখেছি শিলং যাওয়ার পথে। জানকীবাবুর গল্পটা আমি নিজের ধরনেই বলি। সেই পাহাড়ি বাঁশবনে বন কাটবার জন্য তারা ঢুকলেন ভেতরে। এক জায়গায় একটা বড় শাল গাছের নিচে আমাদের দেশের বৃষ কাষ্ঠের মতো লম্বা ধরনের কাঠের খোদাই এক বিকট মূর্তি দেবতার বিগ্রহ। কুলিরা বলল, বাবু, এ মিসমিদের অপদেবতার মূর্তি, ওদিকে যাবেন না। জানকীবাবুর সঙ্গে ক্যামেরা ছিল, তার শখ হলো মূর্তিটার ফটো নেবে। কুলিরা বারণ করল। জানকীবাবু তাদের কথায় কর্ণপাত না করে ক্যামেরা টেপার ওপর দাঁড় করিয়েছেন। এমন সময় একজন বৃদ্ধ মিসমি এসে তাদের ভাষায় কি বলল, জানকীবাবুর একজন কুলি সে ভাষা জানত। সে বলল, বাবু, ফটো নিও না, ও বারণ করছে। অন্য কুলিরাও বলল, বাবু, এরা তো অপরজাত, সরকারকে পর্যন্ত মানে না। ওদের দেবতাকে অপমান করলে গা শুদ্ধ তীর ধনুক নিয়ে এসে হাজির হয়ে আমাদের সবগুলোকে মেরে ফেলবে। ওরা দুনিয়ার কাউকে ভয় করে না বাবু, কারো তো আক্কা করে না। ওদের দেবতার ফটো খিঁচবার দরকার নাই বাবু, দরকার নাই। জানকীবাবু ক্যামেরা বন্ধ করলেন। এতগুলো লোকের কথা ঠেলতে পারলেন না। তারপর নিজের কাজকর্ম সেরে তিনি যখন জঙ্গল থেকে ফিরবেন তখন আরেকবার সেই দেবমূর্তি দেখার আগ্রহ হল। সন্ধ্যার তখন বিশেষ দেরি নেই। পাহাড়ি বাঁশবনের নিবিড় ছায়া, গহন পথে বন্য জন্তুদের অতর্কিত আক্রমণের ভয়ে, বেনুবন শীর্ষে ক্ষীণ সূর্যালোক ও পার্বত্য উপত্যকার নিস্তব্ধতা সকলের মনে একটা
রহস্যের ভাব এনে দিয়েছে। কুলিদের বারণ সত্ত্বেও তিনি সেখানে গেলেন। সবাই ভীত ও বিস্মিত হয়ে উঠল যখন সেখানে গিয়ে দেখল কোনো সময় সেখানে একটি শিশু বলি দেওয়া হয়েছে। শিশুটির ধর ও মুন্ড পৃথক পৃথক পড়ে আছে, কাঠে খোদাই বৃষকাষ্ঠ জাতীয় দেবতার পাদমূলে। অনেকটা জায়গা নিয়ে কাঁচা আধ শুকনো রক্ত। সেখানে সেদিন আর তারা বেশিক্ষণ দাঁড়ালেন। জানকীবাবু বললেন, আমার কি কুগ্রহ মশাই, আর যদি সেখানে না যাই তবে সবচেয়ে ভালো হয়। কিন্তু তা না করে আমি আবার পরের দিন সেখানে গিয়ে হাজির হলাম। কুলিদের মধ্যে একজন লোক আমার যথেষ্ট নিষেধ করেছিল। সে বলেছিল, বাবু তুমি কলকাতার লোক, এসব দেশের গতি তুমি জানো না। জঙ্গলি দেবতা হলেও ওদের একটা শক্তি আছে, তা তোমাকে ওদের পথে নিয়ে যাবে, তোমার অনিষ্ট করবার চেষ্টা করবে। ওখানে অত যাতায়াত করো না বাবু, করো না। কিন্তু কারো কথা শুনলাম না। গেলাম শেষ পর্যন্ত, লুকিয়েই গেলাম, পাছে কুলিরা যদি টের পায়। কেন যে জানকীবাবু সেখানে গেলেন তা আজও ভালো জানেন, কিংবা হয়তো রক্তপিপাসু বর্বর দেবতার শক্তিই তাকে সেখানে যাওয়ার প্ররোচনা দিয়েছিল, কে জানে। জানকীবাবু বললেন, ক্যামেরা নিয়ে যদি যেতাম তাহলে তো বুঝতাম ফটো নিতে যাচ্ছি। তাই বলেছিলাম, কেন যে সেখানে গেলাম তা নিজেই ভালো জানিনি। সেই মূর্তির ফটো নিয়েছিলেন? না না না, কোনোদিনই না। কিন্তু তার চেয়ে খারাপ কাজ করেছিলাম, হ্যাঁ খুব খারাপ। এখন তা বুঝতে পারছি। জানকীবাবু যখন সেখানে গেলেন তখন ঠিক থমথম করছে দুপুরবেলা। পাহাড়ি পাখিদের ডাক থেমে গেছে, বনতল নীরব। বাঁশের ঝাড়ে ঝাড়ে শুকনো বাঁশের খোলা পাতা পড়বার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। দেবমূর্তির একেবারে কাছে যাওয়ার অত্যন্ত লোভ হলো, কারণ কুলিরা সঙ্গে থাকায় এতক্ষণ তা তিনি করতে পারেন। গিয়ে দেখলেন শিশুর শবের চিহ্ন সেখানে নেই। রাতে বন্য জন্তুতে খেয়েই ফেলুক বা জঙ্গলিরাই নিজেরা খাবার জন্য সরিয়ে নিয়ে যাক, অনেকক্ষণ তিনি মূর্তিটার সামনে দাঁড়িয়ে রইল। কেমন এক ধরনের মোহ, একটা সুতীব্র আকর্ষণ। সত্যিকার নরবলি দেওয়া হয় যে দেবতার কাছে, এমন দেবতা কখনো দেখেননি বলেই বোধহয় আকর্ষণটা একটু বেশি প্রবল হলো, কিংবা অন্য কিছু, তা তিনি বলতে পারেন। সেই সময় এই কাঠের কবজখানা দেবমূর্তির গলায় ঝুলতে দেখে জানকীবাবু কিছু না ভেবে, চারিদিকে কেউ কোথাও নেই দেখে, সেখানে চট করে মূর্তিটার গলা থেকে খুলে নিলেন। আমি বিস্মিত সুরে বললাম, খুলে নিলেন? মানে কি ভেবে নিলেন হঠাৎ? ভাবলাম একটা নিদর্শন নিয়ে যাব এদেশের জঙ্গলের দেবতার, আমাদের দেশের 5 জনের কাছে দেখাবো। নরবলি খায় যে দেবতা, তার সম্বন্ধে যখন বৈঠকখানায় জাগিয়ে বসে গল্প করব, তখন সঙ্গে সঙ্গে এখানে বার করে দেখাবো, লোককে আশ্চর্য করে দেব। বোধহয় এইরকমই একটা উদ্দেশ্য তখন থেকে থাকবে। কিন্তু যখন নিলাম গলা থেকে খুলে, তখন বসে আমার সর্বশরীর যেন কেঁপে উঠল। যেন মনে হলো একটা কি অমঙ্গল ঘনিয়ে আসছে আমার জীবনে। ও ধরনের দুর্বলতাকে কখনোই আমল দিইনি। সেটা খুলে নিয়ে পকেটজাত করে ফেললাম একেবারে। মিস স্মিথের অনেকে এরকম কবচ গলায় ধারণ করে, সেটাও দেখেছি। কিন্তু তারপরে শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে যাওয়ার সময় বিশেষ করে এই কবচ তারা পরবেই। তারপর আর কিছুই না। 7 বছর কবচ আছে আমার কাছে, জঙ্গলি জাতির জঙ্গলি দেবতার কবচ। ও ধীরে ধীরে আমায় নামিয়েছে, এই 7 বছরে নামিয়েছে অনেকটা। এক একটা জিনিসের এক একটা শক্তি আছে জানেন তো মশাই। আমায় জাল করিয়েছে, পাওনাদারের টাকা মেরে দেওয়ার ফন্দি দিয়েছে, শেষকালে মানুষের রক্তে হাত রাঙিয়ে দিলে সব পর্যন্ত। একজন সম্ভ্রান্ত ভদ্র ব্যবসাদার ছিলাম মশাই, আজ কোথায় এসে নেমেছি দেখুন। এ প্রবৃত্তি জাগাবার মূলে ওই কবচখানা। আমি দেখেছি যখনই কখনো আমার কাছে থাকতো, তখনই নানা রকম দুষ্টবুদ্ধি জাগতো মনে। কাকে মারি, কাকে ফাঁকি দিই, লোভ জিনিসটা দমনীয় হয়ে উঠত। গাঙ্গুলি মশাইয়ের খুনের দিনের রাত্রে আমি 10টার গাড়িতে অন্ধকারে স্টেশনে নামি। কেউ আমায় দেখেনি, আমার পকেটে ওই কবচ। কিন্তু যাক সে কথা, আর এখন বলবো না। বলুন না। আমার ঘাট থেকে এখন ভূত নেমে গিয়েছে, আর সে ছবি মনে করতে আমি পারবো না। এখন করলে ভয় হয়। নিজের কাজ করেই কবচ করে পড়ল সে রাত্রেই। আমার সর্বনাশ করে ওর প্রতিহিংসা পূর্ণ হলো বোধহয়। কে বলবে বলুন? স্টিমারে আমায় একজন বারণ করেছিল, কিন্তু আসাম থেকে ফিরবার পথে ব্রহ্মপুত্রের ওপর স্টিমারে একজন আসামি ভদ্রলোককে ওখানে দেখাই।
তিনি আমায় বলেন, এ কোথায় পেলেন আপনি? এমিলিয়ার মিসমিদের কবচ। পশু এখানে মানুষের স্থান নিয়েছে। ওরা যখন অপরের গ্রাম আক্রমণ করতে যেত, অপরকে খুন জখম করতে যেত, তখন দেবতার মন্ত্রপুত এই কবচ পড়ত গলায়। আপনি কাছে রাখবেন না, আপনাকে অমঙ্গলের পথে নিয়ে যাবে, অমঙ্গলের পথে নিয়ে যাবে আপনাকে। তখনও যদি তার কথা শুনতাম তাহলে কি আজ এমন হতো? তাই তাই আপনাকে আমি বলছি, আমি তো গেলামই। ও কবচ আপনি আপনার কাছে কখনো রাখবেন না, রাখবেন না, ও কবচ রাখবেন। জানকীবাবু চুপ করলেন। যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম তা পূর্ণ হয়েছে। জানকীবাবুর মুখে কবজের ইতিহাসটা শোনবার জন্যই আসা। বললাম, আমি যা করেছি কর্তব্যের খাতিরে করেছি। দয়া করে আমার বিরুদ্ধে রাগ পুষে রাখবেন না। যদি পারেন আমায় ক্ষমা করবেন। নমস্কার। বিদায় নিয়ে চলে এলাম ওর কাছ থেকে। যতদূর জানি এখন তিনি আন্দামানে। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে মিসমিদের কবচ অবলম্বনে কবচের অভিশাপ। গল্পের সূত্রধার আমি ইভান সরকার। কথকের ভূমিকায় সায়ন্তন, অন্যান্য চরিত্রে রক্তিম, পার্থ, আর্য, আকাশ, দিব্যেন্দু, সৌরভ, শুভাশিস, অমিত, বর্ষা, দেবস্মিতা, তৃষা, মলয়, সৌমদ্বীপ ও আমি ইভান। স্ক্রিপ্টিংয়ে সায়নদীপ, শব্দ সংযোজনে সুদেশনা, আবহে সায়ন, মোশন ও ভিডিও এডিটিংয়ে মলয়, সমগ্র পরিচালনা ও পোস্টার ডিজাইনে সৌমদ্বীপ গুঁই। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। শুভরাত্রি। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।